হাদির হত্যাকাণ্ড, হাদির দাফন, তার আগে বিশাল জানাজা এবং এখন নানা রকমের দাবি, সেই প্রসঙ্গে আমি পরে কথা বলি। এবং এর মধ্যেই বেশ কিছু অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত ঘটনা যা গণতন্ত্রকে যে মাত্রায় থাকুক না কেন ভীষণভাবে আঘাত করেছে। জাতি হিসেবে আমি মনে হয় যে আমাদের লজ্জা পাবার কথা, যদিও কতটা লজ্জা আছে সেটা নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ আছে। তার আগেই একটু বলে রাখি যে আমি কেউ প্রশ্ন করতে পারেন যে গত 2-3 দিন আমি কেন কথা বলিনি। অনেক অনেক রকমের কারণ। একটা হচ্ছে যে আমি যেহেতু অনেক কাজের সঙ্গে যুক্ত, সব সময় প্রয়োজন থাকলেও দরকার হলেও সব কাজ করা সম্ভব হয় না। দ্বিতীয়ত হচ্ছে যে আমার যারা টেলিভিশন অনুষ্ঠান দেখেন, আমি ওই অনুষ্ঠানে বা অন্যান্য জায়গায়ও সাক্ষাৎকার দিতে গিয়ে বহুবার বলেছি যে আমি ওয়ান ডে ম্যাচ খেলতে নামিনি, ওই দক্ষতা আমার নেই। আমি বরং ক্রিকেটে যেমন টেস্ট প্লেয়ার যেরকম তাদের মতো আমি লম্বা ইনিংস খেলবার জন্যে কাজ করছি, অর্থাৎ লম্বা ইনিংস, এবং যেটা ইতিমধ্যেই অনেকভাবে প্রমাণিত যে টিকে থাকাটা খুব জরুরি। এবং যেহেতু আমার কথা, আমার কাজ শুধু আমার সঙ্গে সম্পর্কিত নয়, আমি যাদের সঙ্গে কাজ করি, যেসব প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি, তাদেরও বিষয় বিবেচনা আছে, নানান ইকুয়েশন আছে, তাদের সঙ্গে সম্পর্কিত, তাদের দিকটাও আমাকে দেখতে হয়। এবং সেই সব কারণে সবসময়, এবং আমি মনে করি আমার মধ্যে কোনো ভনিতা নাই, ভণ্ডামি নেই, যে কারণে আমি যেটা পছন্দ করি না সেটা যদি আমি না বলতে পারি, আমি অন্তত উল্টোটা বলবো না। চুপ করে থাকা অনেক ভালো, চুপ করে থাকা, সময় নেয়া। এবং অনেক সময় দেখবেন যে দেশের বাইরে যাওয়ার কারণে, নানা কারণে আমার শোতে অনেক গ্যাপ পড়ে, মানে শোটা চলে কিন্তু হয়তো একেবারে কারেন্ট ইস্যুটা থাকে না, বা ব্লগ করলে অনেক সময় হয়তো ধরা যায় না। কিন্তু যা কিছু ঘটছে সেটা কিন্তু আমার কাজকর্মের মধ্যে কখনো না কখনো আপনি তার রিফ্লেকশন পাবেন। অর্থাৎ কোনো বিষয়কে আমি আনটাচ রাখি না। যে কথা বলছিলাম যে কোনো মৃত্যু নিঃসন্দেহে কষ্টের এবং দুর্ভাগ্যজনক, শোকাবহ। আমরা স্বীকার করি আর না করি, মানি আর না মানি, তাতে কিচ্ছু যায় আসে না। কাকে কতখানি সম্মান দিলাম, কার জানাজা কত বড় হলো, কাকে আমরা কোথায় দাফন করলাম, কার জন্যে আমরা রাষ্ট্রীয় শোক ঘোষণা করলাম কি করলাম না, অথবা কার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কোনো বিবৃতি দিলেন কিনা, কখনো বক্তৃতা করলেন, এগুলো কিছু যায় আসে না। আসলে যে যায় সে যায়, এবং তার যন্ত্রণা, তার যাওয়ার যন্ত্রণাটা তার পরিবার, তার সন্তান, তার স্ত্রী, তার ভাই বোন, মা বাবা সবচেয়ে বেশি বোঝে। আমরা যতই বলি না কেন পরিবারের দায়িত্ব নেব, এটা করব সেটা করব, রাষ্ট্র যত কথাই বলুক না কেন, এতে আসলে সমস্যার সমাধান হয় না, আর ওই শোক কষ্টটাও কাটানো যায় না। আর আমাদের মতো রাষ্ট্র আসলে কি করে শেষ পর্যন্ত, কতখানি করে, আর কটা কথা দেয় আর কটা কথা রাখে, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। আমি এই বিষয়ে আমার বেশি কিছু বলবার নেই, কিন্তু কতগুলো অবজারভেশন আমি একটু রাখতে চাই। আর সেটা হচ্ছে, কথা বলার তো অনেক বিপদ আছে, কথা বলতে গেলে অনেকেই পছন্দ করেন না। আমি আগেও বলেছি যে হয়তো আমার কথা যাদের পক্ষে যায়, তারা যদি কখনো দেখেন এদিক থেকে অধিক হয়েছে, তখনই তারা ক্ষিপ্ত হয়ে যান, অর্থাৎ তাদের আশার বাইরে কোনো কথা বলা যাবে না। এমনকি এই রাজনৈতিক আলোচনা করতে করতে আমার অনেক ঘনিষ্ঠ জনের সঙ্গেও সম্পর্কের এক ধরনের টানাপোড়েন তৈরি হচ্ছে। কিন্তু আপনারা যদি কেউ আমার বক্তব্য জাস্ট তৃতীয় মাত্রায় যেটুকু আমি বলবার সুযোগ আছে, কিংবা আমার এই ব্লগে কিংবা আমার লেখালেখিতে আমার কনসিস্টেন্সির কোনো ঘাটতি নেই, এবং আমি গত কয়েক মাসে বা গত 2-3 বছরে যা বলেছি, দেখবেন কিন্তু সবগুলো ঘটনা ঘটেছে, নানাভাবে ঘটেছে। আজকে যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, এখন বিপ্লবী সরকারের দাবি উঠেছে, আরও অনেক কিছু হয়তো আমাদেরকে দেখতে হবে বা হবে, কিন্তু এই পরিস্থিতিটা যে হবে এটা কিন্তু আমি অনেক আগেই পূর্বাভাস করেছি। অনেকে এখনো নির্বাচন নিয়ে খুব আশাবাদী, এত কিছুর মধ্যে আরও অনেক কিছু হবে, লক্ষ লক্ষ মানুষ ঢাকায় আসবে, কবে, কি কারণে, কোনটা শোকের কোনটা আনন্দের, সেই আলোচনায় নাই বা গেলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে আমি কিন্তু নির্বাচন দেখি না,
যেভাবেই বলেন না কেন। আর আমি কথা বহুবার বলেছি যে যে বাংলাদেশ আমরা দেখেছি, যে বাংলাদেশের জন্য আমার কাছে তো অনেক বড় বিপ্লবী বাংলাদেশে যারা ইতিহাসে রক্ত দিয়েছেন, আবু সাইদকে আমি বলবো, জুলাই অগাস্টের অভ্যুত্থানের মূল নায়ক, জীবন দেয়া যারা, আবু সাইদ, প্রত্যেকটা জীবন মূল্যবান, প্রত্যেকের অবদান আছে। আবু সাইদ যদি বন্দুকের নলের সামনে সাহস করে সেদিন না দাঁড়াতো, এই অভ্যুত্থানে রূপ নিত কিনা সেটা একটা বড় প্রশ্ন। আমরা জানি না তার জন্য আমরা কতখানি কি করতে পেরেছি। আবার এখন দেখেন অনেক সময় কথা বললেই কখনো জামাত শিবির, কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো এনসিপি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে কথায় কথায়। কিন্তু যে কথা আমরা বলি সেটা ন্যায় বলি। আওয়ামী লীগের সময় যেটা অন্যায় হয়েছে সেটা বলি, এখনো যেটা অন্যায় সেটা অন্যায়, আর কারো দোষ ত্রুটি থাকলে সেটাও আমরা বলা বাদ দিই না। কিন্তু যে কথা নিজের অধিকারের কথা যারা বলতে সাহস পায় না কখনো, তারা যখন পুরো দায়টাই অন্যের উপরে চাপায়, তখন খুব একটা হাসি লাগে। এখনো দেখবেন এই যে অনেকে অনেক কথা বলে, বড় বড় কথা বলছেন, এখন অনেকে বীর সেজেছেন। শেখ হাসিনার আমলে তাদের নাম, গন্ধ, কথাবার্তা কেউ আমরা শুনিনি, বাট এখন তো অনেকে অনেক কিছু বলছেন। সো যেটা আমি বলছিলাম, এই যে আঘাতটা কোথায় দেখেন, প্রথম আলো, ডেইলি স্টার, দুটো পত্রিকার অফিস পুড়িয়ে দেওয়া হলো। ডেইলি স্টারে তো আমি, আপনারা হয়তো অনেকে জানেন যে লিখি। প্রথম আলোর সঙ্গে আমার সম্পর্ক আনুষ্ঠানিক বা কাজের কোনো সম্পর্ক না থাকলেও প্রথম আলোতে যারা কাজ করেন তাদের অনেকে আমার পুরনো সহকর্মী, ইনক্লুডিং প্রথম আলোর সম্পাদক নুরুল কবিরের মতো সাংবাদিক, বাংলাদেশের সাহসী সৎ সাংবাদিক সম্পাদক দ্বিতীয়টি আছে কিনা আমার সন্দেহ রয়েছে। তাকে যেভাবে হেনস্থা করা হলো, নুরুল কবিরকে আওয়ামী লীগ বলে হেনস্থা করা হলো, মানে এর চাইতে হাস্যকর কি হতে পারে? অর্থাৎ আপনি আপনার সুরে কথা না বললে কাউকে আপনার পছন্দ হয় না। মতিউর রহমান, মাহফুজ জানাম, নুরুল কবির, এইরকম প্রতিষ্ঠান বাংলাদেশ, আমি তো মনে করি প্রত্যেকটা নাম এক একটা প্রতিষ্ঠান। আপনি প্রথম আলোর 101টা সমালোচনা করেন, আমিও করবো একটু পরে, হয়তো করব। ডেইলি স্টারের 101টা সমালোচনা করতে পারেন। নুরুল কবিরের বক্তব্য আপনার পছন্দ না হতে পারে, বা নুরুল কবিরের বক্তব্য আপনার স্বার্থে আঘাত আনতে পারে, কিন্তু আমাকে একটা প্রথম আলো, একটা ডেইলি স্টার করে দেখান না, একটু কষ্ট করে কেউ করে দেখান। অনেকের তো টাকারও অভাব নেই, অনেকে তো নিজেদেরকে বড় বড় সম্পাদক, সাংবাদিক মনে করেন, করে দেখানি। এগুলো আসলে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে ফেলা হচ্ছে, ভেতর থেকে, বাইরে থেকে, সরকারের ভেতর থেকে, বাইরে থেকে। আমি বলেছি, আমি টায়ার্ড, আমি এগুলো আর বলতে ভাল লাগে না। এখন প্রথম আলো, ডেইলি স্টার সম্পর্কে আমার সমালোচনার জায়গা কোনটা আমি বলি। আমার সঙ্গে অন্যদের একটা বড় পার্থক্য হচ্ছে, আমি যত দূর থেকে বিষয়গুলো বোঝার চেষ্টা করি। অনেকে বলতে পারে তুমি নিজেকে অনেক বড় মনে করো, মোটেই আমি বড় মনে করি। আমি অতি সাধারণ, সারা জীবন সাধারণ থাকবো। আমার কোনো খ্যাতির দরকার নেই, পুরস্কারের দরকার নেই, অর্থের দরকার নেই, রাষ্ট্রের পদের দরকার নেই। কিন্তু একটু দূর থেকে আমি, নুরুল কবির আপনারা জানেন, তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো, কিন্তু মতের হয়তো কোনো ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে। আমি তাকে দেখতে গিয়েছিলাম এবং তাকে বলেই আমি একটা অনুমতি নিই, যদিও তিনি আমার কথার সঙ্গে একমত নন, অনুমতি নিয়ে বলেছিলাম যে এই কথাটা বলবো। নুরুল কবিরের গায়ে কেউ টাচ করবে এটা আমি কল্পনাও করতে পারি না। কিন্তু কেন হয়েছে জানেন? এই যে পরিবর্তন, এবং এই পরিবর্তনের যে শক্তি তো কোটি কোটি তরুণ সাধারণ মানুষ, কিন্তু তাদের নাম আমরা নিই না। এর সুফলভোগী কতিপয় মানুষ সামনে চলে এসছে, যারা নেতা, যারা নানা সংগঠন তৈরি করেছে, তাদের প্রতি আমার সহানুভূতি, হ্যাঁ, এই সহানুভূতি আমারও তাদের প্রতি ছিল একটা সার্টেন টাইম পর্যন্ত। কিন্তু আমি যখন দেখেছি যে তাদের ক্ষমতার মোহ, অর্থের মোহ, অস্ত্রের মোহ তাদেরকে পেয়ে বসে, আমি সেখান থেকে তখন তার সমালোচনা করেছি। যখন ওই হ্যামিলনের বংশীপদক, গণজাগরণ মঞ্চ, সারা দেশ ছুটেছে, আমি তাদের পেছনে ছুটে যাই। আমি তখনও তাদের ব্যাপারে ক্রিটিক্যাল ছিলাম, এবং সে কারণে আমাকে তখন বলা হতো চ্যানেলের মধ্যরাতের রাজাকার। কিন্তু কোথায় গণজাগরণ মঞ্চ? সো আমি এদের ব্যাপারে খুবই সমালোচনা মুখর ছিলাম, এবং আমি মনে করি না এরা সারা দেশের ছাত্রদের প্রতিনিধিত্ব করে, সারা দেশের তরুণ যুবকদের প্রতিনিধিত্ব করে। কবির ভাইয়ের সঙ্গে আমার পার্থক্যটা ওই জায়গায়। উনি মনে করেছেন যে না, এদের সমালোচনা একটু কম করা যাবে। একই অবস্থা প্রথম আলো, ডেইলি স্টারেরও। বিশেষ করে প্রথম আলো তো আপনি অনেকে ফেসবুকে পোস্ট দিলেও সেটা ছেপে দিয়েছেন, এত ভালোবাসা। আমি বিশ্বাস করি যে প্রথম আলো বুঝতে না পারার কোনো কথা নেই, কারণ প্রথম আলোর সম্পাদক যিনি মতিউর রহমান, তাকে আমি দীর্ঘকাল চিনি, একসঙ্গে কাজ করেছি বড় ভাইয়ের মতো। অনেক মতভিন্নতা, মত পার্থক্য, ত্যাক্ততা, তিক্ততা আমাদের মধ্যে হয়েছে, কিন্তু আমি মনে করি এরকম পরিশ্রমী, মেধাবী সম্পাদক বাংলাদেশে খুব কম আছে। কিন্তু তিনি জানেন কোন লোকটা কে, কেমন।
তার লক্ষ্য কি, তার আদর্শ কি, তার বক্তব্য কি, কিন্তু তাদেরকে প্রথম আলো গত অভ্যুত্থানের পর থেকে কম প্রমোট করেনি। এই যে একটা ধারা বাংলাদেশে তৈরি হয়েছে, এই ধারা প্রমোট করার দায়িত্ব তাদেরকে কম বেশি নিতে হবে। হ্যাঁ, আপনি গণমাধ্যমে সবার মত থাকতে হবে, আপনি সবার মত তুলে ধরবেন, কিন্তু দেশের জনগণ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা বোঝার ব্যাপার আছে। আমি মিস্টার নুরুল কবির, মাহফুজানা, মতিউর রহমান, তারা সব সমালোচনা করবেন, তারা প্রফেসর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কোনো কথা বলা যাবে না। আমি তো একবার লিখে টিকেও দেখেছি যে এটা তাদের খুব তারা চান না। এটা ওই আগের আমল আমরা দেখেছি, শেখ হাসিনা সবার সমালোচনা আপনি করবেন, শেখ হাসিনার কথা বলা যাবে না, উনি খুব ভালো আর বাকি সব খারাপ। প্রথম আলো পুল্ল, ডেইলি স্টার পুল্ল, প্রফেসর মোহাম্মদ ইউনূস কী করেছেন, তার সরকার কি করেছে, কতক্ষণ পরে অ্যাকশন গেছে, আগুন লাগার কতক্ষণ পরে এই যে দুটো পত্রিকা আমাদের যে সহকর্মীরা কাজ করেছেন, যে নিদারুণ কষ্ট তারা ভোগ করেছেন, কতক্ষণ পরে ফায়ার ব্রিগেডের গাড়ি গেল। এই পত্রিকাগুলোতে যারা কাজ করেন তারা সরকারের নানা পর্যায়ে যোগাযোগ করেছেন, কতজনকে তারা পেয়েছেন, কেউ হিসাব করে দেখেছেন, কতজন রেসপন্স করেছেন। আজকে অনেকে দুঃখ প্রকাশ করছেন, সরকার বিবৃতি দিচ্ছেন, আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিবৃতি দিচ্ছেন, এবং তারা কিন্তু এই মবকে বলেছেন এটা প্রেশার গ্রুপ, এরা সাফার করেছে, কাজে এদের এই অধিকার আছে। আমি এগুলো নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। আমি শুনেছি যে উপদেষ্টা পরিষদের একটা বৈঠক হয়েছে, সেই উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ঘটনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যাতে থাকবার কথা ওই মিটিংটাতে জরুরি, তারা সেই মিটিংয়ে ছিলেন না। আমি জানি যে প্রধান উপদেষ্টার সঙ্গে অনেকের কথাবার্তা হয়েছে, তিনি তার হতাশা প্রকাশ করছেন, কেউ তাকে সহযোগিতা করে না, এসব কথা বলছেন। কিন্তু আমি কেন সেই কথা শুনবো একজন নাগরিক হয়ে? আমি কেন এই কথা শুনবো? এই যে আজকে সরকারে যারা আছেন, সরকারের চারপাশে যারা আছেন, বিশেষ করে সরকারের ভেতরে নানা পরিচয়, এতে সিংহভাগ তো আমাদের প্রথম আলো, ডেইলি স্টার তারা তৈরি করেছে। ওই পরিচয় বাদ দিলে তাদের অনেকের পরিচয় খুঁজতেও কষ্ট লাগবে। হ্যাঁ, হয়তো তাদের আরও ডিপ রুটেড পরিচয় আছে, কিন্তু বাইরের জগতে বাহ্যিকভাবে যে পরিচয়গুলো, সেগুলো তো প্রথম আলো, ডেইলি স্টার কী করেছেন তারা? 27 বছরে প্রথম আলো একদিনের জন্য প্রকাশিত হওয়া বন্ধ হয়নি। এই ঘটনার পরে একদিন পত্রিকাটা বেরোলো। আমি ধন্যবাদ জানাই প্রথম আলো, ডেইলি স্টার কর্তৃপক্ষকে, মালিকদেরকে, সম্পাদকদেরকে, সাংবাদিকদের, যে তারা একদিনের মাথায় ঘুরে দাঁড়িয়েছেন আবার সাহসের সঙ্গে, শক্তির সঙ্গে। তারা কারো কাছে মাথা নোয়াননি। আপনার ভালো না লাগলেই আপনি একটাকে ট্যাগ দিয়ে দিলেন, স্বৈরাচারের, ফ্যাসিস্টের দালাল, ওই দেশের দোসর। কোথায় গিয়ে ঠেকছে দেখেন, অনেক গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু মারা পড়ে যাচ্ছে। নিঃসন্দেহে প্রতিটা ঘটনা গুরুত্বপূর্ণ। আজকে শুধু প্রথম আলো নয়, ডেইলি স্টার নয়, এই যে একজন কূটনীতিকের বাসায় হামলা হলো, আমরা কি জোর করে কারোর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে চাই? এই যে একটা, যে দেশের নাগরিক, মানে যে ধর্মেরই হন না কেন, যে বর্ণেরই হন না কেন, এমনকি তিনি যদি অপরাধও করে থাকেন, করেছেন কিনা, কতখানি করেছেন, সেগুলো নানা একটা মানুষকে আপনি মেরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দিয়েছেন, আবার তারপরে ধর্মীয় স্লোগানও দিচ্ছেন। আমার ধর্ম কি সেটা বলে, অনুমোদন দেয়? আমি তো প্রশ্ন রাখতে চাই। আপনি বাংলাদেশের সমস্ত কালচারাল যা কিছু আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমি সেগুলোতে সবসময় খুব একটা যাইও না, সবসময় যাওয়াই হয় না, বা তাদের সঙ্গে আমার এমন কোনো সখ্যতারও বিষয় নেই, কিন্তু এগুলো তো বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সঙ্গে যুক্ত। আপনি এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলছেন। আজকে নির্বাচনের অফিসে আগুন লাগছে, এখানে ওগুলো বিদ্ধ হচ্ছে, ওখানে ওকে মেরে ফেলা হচ্ছে, নানা কাজে। কোথায় আমরা যাচ্ছি আসলে? এখনও অনেকে ডাকছেন যে নির্বাচন হবে। যখন বলি আমি নির্বাচন দেখি না, কিন্তু আমার চিন্তা নির্বাচন বেশি কেউ চায় না, অন্তত মুখে বলে আমি নির্বাচন চাই, আমি ভালো নির্বাচন চাই, বাংলাদেশের জন্য নির্বাচনটা খুব জরুরি। তো আজকে বোঝেন, আমি যখন বলেছিলাম যে ফেব্রুয়ারি মাস নির্বাচনটা ডিসেম্বরতে যখন ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়া হচ্ছে, সেদিনই আসলে বিএনপি, আমি বলেছিলাম যে ট্র্যাপড এবং তার নেতা ভালনারেবল। অপেক্ষা করেন কোথায় গিয়ে দাঁড়ায়, দেখেন কি হয়। এখন নির্বাচন নিয়ে কথা বললি আবার অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আমার কথাকে কোনো পত্রিকা কাট করে প্রকাশ করে, সেটাকে নিয়ে আবার আমাকে নিয়ে নেতিবাচক প্রভাব দেন। আমার অত্যন্ত ঘনিষ্ঠজন তারা, আমি টু শব্দও করি না, দিয়ে যাচ্ছেন। প্রমাণ করবে ভবিষ্যৎ যে কি হচ্ছে। এগুলো বুঝতে খুব বেশি মানে রকেট সায়েন্স সম্পর্কে জ্ঞান থাকার দরকার নাই। বাংলাদেশ একটা বড় খেলার মধ্যে পড়ে গেছে, এর মধ্যে অনেক প্লেয়ার যুক্ত হয়ে গেছে, জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক, বৈশ্বিক। এখান থেকে বের হওয়া বাংলাদেশের কঠিন, এবং এর দায় বাংলাদেশের সব বড় বড় শক্তিগুলোর, যারা আসলে যাদের যা বোঝার দরকার ছিল, যাদের যা করার দরকার ছিল, তারা সেটা করেননি। বরং সাপ নিয়ে খেললে কি হয় জানেন? আমরা সবাই জানি সাপ এক সময়, অধিকাংশ যারা সাপুরে, তারা কিন্তু সাপের দংশনই মারা যায়। আজকে অনেকেই দেখছি এক একটা ঘটনা ঘটছে এবং তারপরে আবার
বড় বড় বক্তৃতা দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন, কাউকে কাউকে কেউ উদ্ধার করছেন। আমি তো বলি যে এরা সবাই সর্প হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ে। দয়া করে, দেশটা আমাদের, অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ ৭১-এ রক্ত দিয়েছে, গত ৫৪ বছরের বহু মানুষ রক্ত দিয়েছে, হাজারেরও বেশি তরুণ মানুষ, সাধারণ মানুষ রক্ত দিয়েছে গত জুলাই অগাস্টে, শুধুমাত্র গণতন্ত্রের জন্যে, দেশটা রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যে, সাম্যের জন্যে, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্যে। আসুন আমরা সেগুলোকে স্মরণ করি এবং শ্রদ্ধা করি। এই অবস্থায় চলতে থাকলে দেশটার ভবিষ্যৎ বিপন্ন, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন। খালি বিশেষ কাউকে ট্যাগ করলে, বিশেষ কারো দিকে অঙ্গুলি হেলুন করলেই সমস্যার সমাধান হবে না। ভেতরটা বোঝা খুব জরুরি। আসুন আমরা সবাই বুঝি এবং সেই অনুযায়ী অ্যাড করি। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।